কথায় বলে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। এইবার গঙ্গাসাগর যাওয়া কোনো রকম পরিকল্পনা ছাড়াই হয়েছিল। তারিখটা ছিল 2025-এর 28শে জানুয়ারি। সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আমাদের শিয়ালদা থেকে নামখানাগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে কাকদ্বীপ নামতে হবে। কাকদ্বীপ স্টেশনে পৌঁছতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো। ট্রেনে ছিল প্রচণ্ড ভিড় আর ট্রেনের জানলাটুকু অবধি দেখা যাচ্ছিল না। তবে লক্ষ্মীকান্তপুর স্টেশন ছাড়ার পরে ট্রেনটা একটু ফাঁকা হয়েছিল। শিয়ালদা থেকে 1 ঘন্টা পরপরই নামখানা যাওয়ার ট্রেন পাওয়া যায়। তবে আমরা যারা ফোনে অ্যাপ ইউজ করি ট্রেন দেখার জন্য তাদের লক্ষ্মীকান্তপুর সার্চ করতে হবে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেন সার্চ করলে আমরা নামখানা যাওয়ার ট্রেন পেয়ে যাব। ফোনে যেগুলো লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন দেখা যায় সেই ট্রেনগুলি শিয়ালদায় নামখানা লোকাল হয়ে নামখানা অবধি যায়। লক্ষ্মীকান্তপুর যাওয়ার পর ট্রেনটি প্রায় 25 মিনিটের মতো সেখানে দাঁড়িয়েছিল। লক্ষ্মীকান্তপুর থেকে কাকদ্বীপ যেতে সময় লাগে মোটামুটি 40 মিনিটের মতো। কাকদ্বীপ স্টেশনে নামার পরে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ। আমরা এবার 8 জন এসেছি। কাকদ্বীপ স্টেশনে নামার পর আমাদের স্টেশন পার করতে হবে। ওই 1 নম্বর স্টেশনে আমরা নেমেছিলাম। আমরা ট্রেনের সামনের দিকেই ছিলাম, তাই স্টেশন থেকে নেমেই লাইন পার হয়ে চলে আসতে পেরেছি। আর নইলে ওভারব্রিজ দিয়েও কিন্তু এই পাশে আসা যায়। এবারে আমাদের লঞ্চ ঘাটে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা নেমে গেলে এই যে এখানে আমরা অনেক ভ্যান দাঁড়ানো দেখতে পাবো, যেগুলো বাস স্ট্যান্ড অবধি যাচ্ছে, যার ভাড়া 10 টাকা। বাস স্টপ থেকে বাসে বা অটোতে করে লঞ্চ ঘাটে যাওয়া যায়। তবে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে আর একটু এগিয়ে এসে অনেক টোটো দাঁড়ানো থাকে, যেগুলো লঞ্চঘাট অবধি পৌঁছে দেয়, যার ভাড়া থাকে 20 টাকা। এখানে কিন্তু একটু দরদাম করে নিতে হবে, কারণ অনেক সময় এরা বেশি ভাড়া চায়। আর টোটো যদি তোমরা রিজার্ভ করে যাও তাহলে এর ভাড়া পড়বে 140 টাকা। যখন বিশেষ কোনো অনুষ্ঠান থাকে সেই হিসেবে কিন্তু এর ভাড়া বাড়ে। বিশেষ কারণবশত টোটো মেন রোড থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি লঞ্চঘাটের উদ্দেশ্যে। যখন গঙ্গাসাগর মেলা চলে তখনও কিন্তু অনেক সময় মেন রোড থেকে এই গ্রামের রাস্তা দিয়ে টোটোগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়। ঘাট থেকে খানিকটা দূরে টোটো স্ট্যান্ডে আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আমরা এখন এই হোটেলে ঢুকে পড়েছি কিছু খাবার দাবার নেওয়ার জন্য। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি আর আমার খেতেও ইচ্ছে করছিল না, তাই এই ছোট বিস্কুটের প্যাকেটটা নিলাম খাওয়ার জন্য। এই রাস্তা ধরেই হেঁটে আমাদের লঞ্চঘাট অবধি পৌঁছতে হবে। মিনিট 3-এর হাঁটা রাস্তা। এদের লঞ্চঘাট অবধি পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু আগেই নামিয়ে দেওয়া হয়েছে। ভেতরে টোটো অ্যালাউ করছে না, সেই কারণে টিকিট কেটে নিয়েছি। টিকিটের ভাড়া পড়লো 9 টাকা। 9 টাকা ভাড়া বললেও তার থেকে বেশি টাকাই এরা নেয়। আমরা 8 জন ছিলাম আর টিকিটের ভাড়া নিল 75 টাকা। এখন ভাটা পড়ে গেছে, তাই ভেসেলগুলো ধীর গতিতে চলছে। আমরা আস্তে আস্তে একটা লঞ্চ ফুল হয়ে গিয়েছিল, তো সেটা বেরিয়ে গেল। মিনিট 15 অপেক্ষার পর লঞ্চ এলো। মুড়িগঙ্গার নদীতে যেহেতু এখন ভাটার সময় চলছে, তাই আমাদের যেতে সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। থেকে নামার পরে কচুবেড়িয়া ঘাটের ভিড়টা তোমরা শুধু জেটি ঘাট দিয়ে বেরিয়ে আমরা ডাব খেয়ে নিয়েছি। শাঁসওয়ালা ডাব ওখানে 40 টাকায় পাওয়া যাচ্ছিল। ডাবের জলটা যেরকম মিষ্টি ছিল আর ডাবের লেইটাও কিন্তু ততটাই ভালো ছিল। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে এখন প্রায় 2:30 বাজে। প্রচণ্ড খিদে পাচ্ছিল আর এই ডাবের জলই ভরসা। এখান থেকে বেরিয়ে দেখতে হবে 30 কিলোমিটার এখন কিভাবে অতিক্রম করা যায়। এখানে কিন্তু গাড়ি থেকে অটো টোটো সব কিছুতেই গঙ্গাসাগর যাওয়া যায়। গাড়িগুলোতে বলছে রিজার্ভ বুকিং 1500 টাকা। তো এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার ভাড়া 50 টাকার মতো। তো আমরা একটুখানি এগিয়ে গিয়ে অনেক দরদাম করে 50 টাকাতেই পেয়েছি। ওখানে 60 টাকা করে বলা হচ্ছিল, তবে 50 টাকাই হচ্ছে এদের রেট। আর বিশেষ অনুষ্ঠানে ওটা 80 টাকা অবধিও যায়। অটোতে খুব কষ্ট করেই বসতে হয়েছিল। ওখানে 8 জন সবাই আমরা একসাথে বসে পড়েছিলাম। আমাদের এই 8 জনের মধ্যে আমাদের 2 জনের বয়সই সবচেয়ে কম। ও আমার থেকেও অনেকটা ছোট। তো এখানে ড্রাইভার দাদা অনেক গল্প করছিলেন, এখানে ঝড় বৃষ্টির সময় কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব ব্যাপারে উনি অনেক কথা বলছিলেন। সেই গল্প শুনতে শুনতে আমরা পৌঁছচ্ছিলাম। হ্যাঁ 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 ও ওই যে রাস্তা করছিল মনে আছে, পুরো পাকা, সব গেছে সব গেছে। রাস্তা মনে হয় স্নান করতে গেলে ঘাটটা প্রয়োজন আছে, রাস্তা ইনকাম হবে, তার 25% তোমাকে এখানে টাকা দিতে হবে।
তারপরে যদি লাগে তোমাকে খরচ করতে হবে, কারণ এটা আমাদের মধ্যে পড়ছে না। আচ্ছা, এটা উত্তরপ্রদেশের জায়গা, তুমি ভাবো তুমি কীভাবে তৈরি করো। আচ্ছা, ভালো, কত আগে হয়ে যেত। 30 কিলোমিটার পথ পার করে আমরা গঙ্গাসাগরের বাস স্টপে নেমে পড়েছি। এখান থেকে আবার টোটো করে যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। আমাদের ইচ্ছে আছে ভারত সেবা আশ্রমে ওখানেই থাকার। এবারে দেখা যাক ওখানে গিয়ে আমরা ঘর পাই কিনা, নইলে অন্য কোনো হোটেল দেখতে হবে আমাদের। একটাই অনুরোধ করব, যারা আপনারা আসার অনেক আগে থেকে প্ল্যান করছেন তারা যেখানে থাকবেন সেই জায়গাটা বুক করে আসলেই সবচেয়ে ভালো হয়, তাহলে কোনো টেনশন থাকে না। আমাদের যেহেতু হঠাৎ করে চলে আসা, তাই আমরা কোনো জায়গায় বুক করতে পারিনি। বাস স্টপ থেকে এগিয়ে এসে যেই রাস্তাটা দেখালাম বাদিকে, সেই রাস্তাটা সোজা চলে গেছে কপিলমুনির আশ্রমে, আর আমরা যাচ্ছি ভারত সেবা আশ্রমে, যেটা সোজা যেতে হবে অনেকটা রাস্তা। আর দুধারে অনেক আশ্রম রয়েছে যেগুলো কোনো বিশেষ অনুষ্ঠান অর্থাৎ গঙ্গাসাগর মেলা যখন হয় সেই টাইমে খোলা থাকে সেইগুলো। আমি এর আগে আরও 2বার গঙ্গাসাগরে এসেছিলাম, কিন্তু তখন ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি। প্রথমবার এসেছিলাম মাঘী পূর্ণিমা স্নানে, সেই সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, হোটেল খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। আমরা পৌঁছে গেছি ভারত সেবা আশ্রমের সামনে, কিন্তু অনেক ভিড় দেখা যাচ্ছে। চলুন ভেতরে গিয়ে কথা বলা যাক এখানে কি ফর্মালিটিস আছে। আর আপনারা যখনই গঙ্গাসাগরে আসবেন সাথে করে আধার কার্ড আর আধার কার্ডের জেরক্স যে কোনো একটা নিয়ে আসলেই কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে। এখানে আধার কার্ডের মধ্যে নাম আর ফোন নাম্বার লিখে জমা করতে হচ্ছে। তো আমরা যেহেতু বললাম আমরা 8 জন আছি, তো মোটামুটি 6 জনের আধার কার্ড এখানে জমা করলেই ভালো হয়। আর পার হেড এখানে 100 টাকা করে চার্জ নেওয়া হয়। এবারে আপনি যতদিন থাকবেন সেটা পরের দিন এসে বলে যেতে হবে। বছর 2 আগে যখন শ্রীকৃষ্ণের অক্ষয় স্নানে আমি গঙ্গাসাগরে এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না, এখানে ঘরও পেয়ে গেছিলাম। এবারে আমাদের একটা হল ঘর দেওয়া হয়েছে, এই ঘরটা আমরা পেয়েছি। আর দেওয়া হয়েছিল 8টা চাদর আর 8টা কম্বল, যেটা নিজেদেরই কাউন্টার থেকে নিয়ে আসতে হবে। আমরা একটু রেস্ট নেব আর তারপরে চলে যাব সাগরে। যেহেতু এবার এক রাত্রির জন্যই এসেছি তাই সময়ও হাতে খুবই কম। আর আজকে পৌঁছতে যেহেতু বিকেল হয়ে গেছে, আমরা আজকে সাগরে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো আর তারপর আবার আশ্রমে ফিরে আসবো। প্রায় 6.5 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। বেরোনোর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, অন্ধকার হয়ে গেলে যেহেতু সাগর আর দেখা যাবে না, এই জন্য আমরা একটুখানি বেরিয়ে পড়েছি। চলো চারিদিকটা ভালো করে একটুখানি ঘুরে দেখার চেষ্টা করব। মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গিয়েছে সাগরের দিকে, সেই রাস্তায় আমরা ধরেছি। আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, আমরা সেগুলো ঘুরে দেখব অবশ্যই। দূরে যেই জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গায় কিন্তু আগে স্নান করার জায়গা ছিল, আর এখন সেখানে আর স্নান করা যায় না, পুরোটা বাদ দেওয়া রয়েছে। ওই জায়গা থেকে নেমে এসে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। মৌনী অমাবস্যা উপলক্ষে কিন্তু প্রচুর পর্যটক গঙ্গাসাগরে এসেছে, আর কিছু কিছু মানুষ তো সাগরকে একটুখানি ছুঁয়েও দেখছে। সন্ধে হয়ে এসেছে আর আমরাও একটুখানি সাগরের কাছে গেলাম। জোয়ার আসছে তাই জলের স্রোতও একটু বেশি, অন্ধকার হয়ে এসছে তাই এখানে আর থাকা যাবে না। আমরা এখন একটা শঙ্খের দোকানে চলে এসেছি। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জল শঙ্খ, বাজানোর শঙ্খ আর সাথেই দক্ষিণাবর্ত শঙ্খ যেগুলো রয়েছে, আর ঝিনুকের প্রচুর জিনিসও পাওয়া যাচ্ছিল। আমরা দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। ফুলদানি কি 100 টাকায় দিব? এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না। ও দিদি ভাই আর 20 টাকা দাও, নিয়ে যাও। তোমার পছন্দ হয়েছে যখন আর 20 টাকা দাও। জানো দিদা, আমার ভাইয়ের এখান থেকে একটা জিনিসই পছন্দ হয়েছে, সেটা হলো শাড়, যেটা নিয়ে নিলাম। ওই যে দূরে যে শাড়গুলো, যেটার দাম বলেছিল 120 টাকা, কিন্তু ওটা 80 টাকায় আমরা নিয়েছি। সাগরের পাড় থেকে কিছুটা এগিয়ে এসে 4টে দোকান পরে এই দিদির দোকানটা তোমরা দেখতে পাবে, যেখান থেকে আমি ওই কিছু জিনিস নিয়ে নিয়েছি। যার মধ্যে ছিল একটা শাড়, একটা জল শঙ্খ আর একটা দক্ষিণাবর্ত শঙ্খ। দোকানের পেছনে যে বড় মাঠ রয়েছে সেখানে কিন্তু পাতার ঘর, অর্থাৎ এখানে বলা হয় হোগলা পাতার ঘর করে দেওয়া হয় গঙ্গাসাগর উৎসবের সময় থাকার জন্য। তার কিছু কিছু ঘর এখনও এখানে রয়েছে। সন্ধে হয়ে গিয়েছে, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার বাঁ পাশেই রয়েছে সব ডালার দোকান। এখান থেকে প্রসাদ কিনে আপনারা কপিলমুনির আশ্রমে পুজো দিতে পারেন। সন্ধে হয়ে এসছে তাই এই চত্বরে ভিড়টা অনেকটাই কম। আমরা এখন যাচ্ছি কপিলমুনির যে মন্দির রয়েছে সেই দিকেই আরতি দেখার জন্য।
চলবে, তাই আমরা বেরিয়ে এলাম। এখানে সব সাধুদের ঘর, ওনারা ওখানেই থাকেন। এখন চলে এসেছি ভারত সেবা আশ্রমের সামনে, সেখানে গরম গরম বেগুনি চপ বিক্রি হচ্ছিল, সেখান থেকে কিছু চপ আমরা নিয়ে নিলাম, নিয়ে আজকে ওটা দিয়েই টিফিন করব। চলে এসেছি ভারত সেবা আশ্রমের যে মন্দিরটি রয়েছে সেখানে পুজো চলছিল, তো সেখানেই বিভিন্ন মহারাজদের যে ছবি রয়েছে সেইগুলো দেখতে চলে এসেছি, কারণ সকালে উঠে একেবারেই সময় পাবে না। সন্ধ্যেবেলার পুজো শেষ করে এসে বেশ কিছুক্ষণ গল্পগুজব হলো, আর তারপরে ডিনার। এটা হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি একসাথে এখানে বানানো হয়, বেশ অদ্ভুত রকমের খেতে। খাওয়া দাওয়া সেরে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর সকাল সকাল স্নানে বেরোতে হবে। আজকের ভিডিওটা এইটুখানি, নেক্সট ভিডিওটা শুরু করব কালকে সকাল থেকে আমরা কি করছি সেটা নিয়ে। আজকের মতো টাটা।